গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 2। স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা। এই মহিষী নারী শুধু আধ্যাত্ম তত্ত্বের দিকেই আকৃষ্ট ছিলেন না, ইনি আয়ারল্যান্ডের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন এক সময়। তার নিজের দেশ যেমন ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চালিয়েছে, ভারতেও তিনি সেরকম সংগ্রামের প্রয়োজনীয়তা অনুভব করলেন। নিবেদিতার প্রেরণায় বাংলায় স্থাপিত হল গুপ্ত সমিতি। তিনি নিজে যুবকদের অস্ত্র শিক্ষায় উৎসাহ দিতে লাগলেন। বাংলার যুব মানুষ যখন সংগ্রামের জন্য প্রস্তুত, তখন তাদের নেতৃত্ব দিতে এলেন একজন কালজয়ী মহাপুরুষ, যাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছেন, বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে, আত্মার বন্ধনহীন আনন্দের গান, মহাতীর্থ সঙ্গীত যাত্রীর সঙ্গীত চিরপ্রাণ, আশার উল্লাস গম্ভীর নির্ভয় বাণী, উদার মৃত্যুর ভারতের বিনা পানি। হে কবি, তোমার মুখে রাখি দৃষ্টি তার, তারে তারে দিয়েছেন বিপুল সংকার, নাহি তারে দুঃখতান নাহি দুঃখ লাজ, নাহি দৈন্য নাহি ত্রাস, তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে সিন্ধুর গর্জন, অন্ধবেগে নির্ঝরের উন্মত্ত নর্তন, পাষাণ পিঞ্জুর টুটি বজ্র গর্জবর, ভেরিমন্ত্রে মেঘপুঞ্জ জাগায় বৈভব, এই উদ্দাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝায় অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। ধ্যানীকবি আন্তর্জাতিক চিন্তানায়ক শ্রী অরবিন্দ ইংল্যান্ড থেকে স্বদেশ ফেরার পর বুঝতে পেরেছিলেন তার প্রাথমিক কর্তব্য দেশের পরাধীনতার শৃঙ্খল মোচন, এবং সশস্ত্র বিপ্লব ছাড়া পথ নেই। তিনি প্রথমে বরোদার মহারাজার আমন্ত্রণে সেখানকার কলেজের অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন 750 টাকা বেতনে। সে চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন কলকাতায়। এখানে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে তখন প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল কলেজ। অরবিন্দ মাত্র 150 টাকা বেতন গ্রহণ করলেন তার অধ্যক্ষ পদ। বিপিনচন্দ্র পাল তাকে আমন্ত্রণ জানালেন বন্দে মাতরম পত্রিকার দায়িত্ব গ্রহণ করতে। অচিরে তিনি পড়লেন রাজরোষে। লর্ড কার্জন দেশের সমস্ত মানুষের ইচ্ছার বিরুদ্ধে বঙ্গভঙ্গ করেছিলেন 1905 সালে। এই হিসেবে সেটা হয়েছিল আশীর্বাদের মতন। সেই উপলক্ষে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন শুরু হয়, তাতে জাতীয়তাবোধ আরও তীব্র হয়ে ওঠে। প্রথমে শুরু হলো বিদেশি দ্রব্য বয়কট। এদেশের লোক কলকারখানা স্থাপনে উদ্যোগী হয়ে ওঠে। বন্দে মাতরম অর্থাৎ মা তোমায় প্রণাম এই নিরীহ কথা দুটি উচ্চারণ করলেই পুলিশ বেত মারতে আসে কিংবা কারাগারে নিক্ষেপ করে। তার ফলে লোক আরও বেশি করে বলে। সেই থেকে বন্দে মাতরম একটা মন্ত্র হয়ে গেল। জাতীয় পত্রিকাগুলো প্রচার করতে থাকলো আঘাতের বদলে আঘাত দিতে হবে, রক্ত না দিলে স্বাধীনতা পাওয়া যাবে না। এবার প্রয়োজন অস্ত্র সংগ্রহ। দেশের বিভিন্ন স্থানে আত্মোন্নতি সমিতি নামে গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে। অনুশীলন সমিতি আগেই প্রতিষ্ঠিত হয়ে আছে। শ্রী অরবিন্দের নেতৃত্বে একদল যুবক বোমা বানাবার তোড়জোড় করতে লাগলো। বোমা তৈরির কৌশল শেখবার জন্য একজনকে পাঠানো হলো খোদ ইংল্যান্ডে। সে লোকের নাম হেমচন্দ্র দাস। সে সময় শ্যামজি কৃষ্ণ বর্মা নামে একজন ধনী দেশপ্রেমিক লন্ডনে ভারতীয় ছাত্রদের থাকবার সব ব্যবস্থা করে দিতেন নিজ খরচে। তার উদ্দেশ্য ছিল তলে তলে ওইসব ছাত্রদের স্বদেশ মন্ত্রে দীক্ষা দেওয়া। তখন বীর সাভাকর ইংল্যান্ডে। তিনি সেনাপতি বাপট আর হেমচন্দ্রের যোগাযোগ করিয়ে দিলেন শ্যামাজি কৃষ্ণ বর্মার সাথে। কৃষ্ণ বর্মা এদের দুজনকে পাঠালেন ফ্রান্সে। সেখানে এক রাশিয়ান মহিলার কাছ থেকে অত্যন্ত গোপনে শিখে নিলেন বোমার গুপ্তিমন্ত্র। কলকাতার মানিকতলায় হেমচন্দ্র আর উল্লাসকর বানালেন প্রথম বোমা। সেটা পরীক্ষা করে দেখা দরকার।
প্রফুল্ল চক্রবর্তী বোমাটি নিয়ে গেলেন দেওঘরে। ডিগারিয়া পাহাড় খুব নির্জন, অগম্য স্থান। সেখানে বোমাটি ফাটানো হলো, কিন্তু দেখা গেল বোমাটি যতখানি শক্তিশালী মনে করা হয়েছিল তার চেয়েও এর শক্তি অনেক বেশি। বিস্ফোরণের ধাক্কা সামলাতে না পেরে প্রফুল্ল চক্রবর্তী মারা গেলেন সেখানেই। 1908 সালের ফেব্রুয়ারি মাসে ডিগ্রিয়া পাহাড়ে শোনা গিয়েছিল ভারতের তৈরি প্রথম বোমার ভয়াল শব্দ। প্রফুল্ল নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে গেলে তার সার্থকতা। পরের বোমাটি তৈরি করার পর বিপ্লবীরা চিন্তা করল, এটা পরীক্ষা করার জন্য নির্জন পাহাড়ে যাবার কি দরকার, কোনো ইংরেজের ওপর মেরে দেখলেই তো হয়। নির্বাচন করা হলো কিংসফোর্ডকে। কিংসফোর্ড তখন বাংলার সবচেয়ে কুখ্যাত ম্যাজিস্ট্রেট। আইনের রক্ষক হয়েও তিনি বিচারের সময় শুধু প্রহসন করতেন। বন্দে মাতরম মামলায় অরবিন্দ ঘোষ এরই এজলাসের আসামি। এই বিচারের সময় আর একটা ঘটনা ঘটে। সুশীল সেন নামে একটি 15 বছরের ছেলে আদালতের বাইরে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। এই সময় শ্বেতাঙ্গ দারোগা অকারণে জনতার উপর লাঠি চালাতে শুরু করে। সে অত্যাচার সহ্য করতে না পেরে সুশীল সেন এগিয়ে এসে দারোগার মুখে এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তখন একসঙ্গে আরও 3-4 জন পুলিশ ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপর। মারতে মারতে তাকে নিয়ে আসে আদালতে। হাকিম কিংসফোর্ড সুশীল সেনকে দেখে ব্যঙ্গ করে বললেন, বাঙ্গাল ছেলেরা কি ভেবেছে তারা পুলিশের গায়েও হাত তুলবে? ঠিক আছে, 15 ঘা চাবুক গসাও একে। মাত্র 15 বছরের বালককে চাবুক মারার দণ্ড পৃথিবীর কোনো সভ্য আদালত কখনো দেয় না। সুশীল সেন তার মুখের একটা রেখাও না কাঁপিয়ে খেয়ে গেল সেই চাবুক। সারা দেশ ধিক্কার জানালো কিংসফোর্ডকে। সুশীল সেনকে নিয়ে মিছিল বেরোলো কলকাতা শহরে। সরকার ভয় পেয়ে কিংসফোর্ডকে কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেল মজফরপুরে। বিপ্লবীরা সিদ্ধান্ত নিল এই কুখ্যাত হাকিমের উপরই পরীক্ষা করতে হবে স্বদেশি বোমা। ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি নামে 2 কিশোর এই কাজের জন্য নির্দিষ্ট হয়ে এলো মুজাফফরপুরে। উঠল একটা ধর্মশালায়। 7 দিন অপেক্ষা করতে হলো তাদের, কারণ কিংসফোর্ড তখন ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতেই চান না। 1908 সালে 30 এপ্রিল রাত 8টার সময় ওই 2 কিশোর এসে দাঁড়িয়ে রইল কিংসফোর্ডের বাংলোর সামনে। ক্ষুদিরামের পকেটে 2টি পিস্তল, হাতে বোমা। প্রফুল্ল আরেক পিস্তল নিয়ে পাহারা দিচ্ছে। ওদের কাছে নিশ্চিত খবর আছে যে ক্লাব বাড়িতে কিংসফোর্ড আর তার পত্নী তাস খেলছেন। রাত 8:30টার সময় ক্লাব থেকে ঠিক একই রকম 2টি বগি গাড়ি বেরিয়ে এলো। প্রথম গাড়িটি দেখেই ওরা বেরিয়ে এলো আড়াল থেকে। ক্ষুদিরাম প্রফুল্লর দিকে চোখের ইশারা করে জানালো যে বোমা যদি না ফাটে তাহলে রিভলভার দিয়ে আক্রমণ করতে হবে। বগি গাড়িখানা কিংসফোর্ডের বাড়ির সামনে আসতেই ক্ষুদিরাম বোমাশুদ্ধ হাতখানা মাথার উপর তুলে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে বোমাটা ফাটল গাড়ির উপর, সেখানাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। সেই শব্দ শুনেছিল সমস্ত শহরের লোক। ভারতের বিপ্লবীদের তৈরি সেই প্রথম বোমা আঘাত করল বিদেশি শক্তিকে। কাজ সমাপ্ত হয়েছে ভেবে আত্মরক্ষার জন্য ছুটল ক্ষুদিরাম আর প্রফুল্ল। তখন ওরা অবশ্য বুঝতে পারেনি যে কিংসফোর্ডের বদলে ওরা মেরেছে মিসেস কেনেডি ও মিস কেনেডি নামে 2 মহিলাকে। তাড়াতাড়িতে ওরা পায়ের জুতো সেখানেই ফেলে যায়। বাকি পথ খালি পায়ে যাওয়াই ওদের পক্ষে কাল হয়েছিল। দুজনে ছুটতে ছুটতে কিছু দূর যাবার পর আলাদা হয়ে গেল ওরা। প্রফুল্ল গেল সমস্তিপুরের দিকে। সেখান থেকে মোকামঘাটের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। ইতিমধ্যে সে জামা কাপড় বদলে নিয়েছে, কিন্তু বুকের মধ্যে অসম্ভব তৃষ্ণা। একটু জল না খেয়ে সে আর থাকতে পারছে না। শেওরিয়াঘাট স্টেশনে নেমে দেখল কোথাও জলের কল নেই। দৌড়ে চলে গেল কাছাকাছি গঙ্গার ঘাটে। নদী থেকে যখন সে চুমুক দিয়ে জল খাচ্ছে তখন দেখল পাশে আরেকটি লোকের ছায়া। এই লোকটির নাম নন্দলাল ব্যানার্জি।
ট্রেনে ওঠার পর থেকে লোকটি প্রফুল্ল চাকির সঙ্গে ভাব জমাবার চেষ্টা করছিল। এই মুহূর্তের জন্যও তার সঙ্গ ছাড়তে চায় না। নন্দলাল ব্যানার্জি পুলিশের একজন সাব ইন্সপেক্টর, ছুটির পর যোগ দিতে যাচ্ছিল চাকরিতে। প্রফুল্লকে দেখে তার সন্দেহ হয়। ততক্ষণে প্রত্যেক রেল স্টেশনে পুলিশ পাহারা বসে গেছে। মোকামাঘাট স্টেশনে নন্দলাল ব্যানার্জি প্রফুল্লকে গ্রেফতার করার জন্য জড়িয়ে ধরল। প্রফুল্লর গায়ে অসম্ভব শক্তি। সে প্রায় এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গেল প্ল্যাটফর্মের অন্যদিকে। দুজন সিপাহী তাকে তাড়া করে নিয়ে গেল। পালাবার রাস্তা বন্ধ থেকে সে ঘুরে দাঁড়িয়ে গুলি ছুড়ল। ততক্ষণ একজন সিপাহী তার হাত চেপে ধরেছে। উভয়ন্তর না দেখে প্রফুল্ল হাত ছাড়িয়ে নিয়ে নিজের গলায় পিস্তলের নল ঠেকে দুবার গুলি ছুড়ল। মৃত্যু আসতে এক মুহূর্তও দেরি হল না। বাংলার প্রথম প্রকাশ্য শহীদ পুলিশের হাতে ধরা দেয়নি। পুলিশের হাত ছাড়িয়ে প্রফুল্ল চলে গেল সেইখানে যেখানে সম্রাট ও ভিখিরি, বিপ্লবী কিংবা শাসক সম্প্রদায় সমান বিচার পেতে পারে। প্রফুল্ল চাকির পরিচয় তখনও কেউ জানত না। সেই জন্য তার মুন্ডুটা দেহ থেকে কেটে আলাদা করে স্পিরিটে ডুবিয়ে পাঠানো হলো কলকাতায়। নন্দলাল ব্যানার্জি ইনাম পেল 1000 টাকা। বিপ্লবীরা অবশ্য তাকে ছাড়েনি। প্রফুল্ল চাকির মৃত্যুর ঠিক 8 মাস 8 দিন পর কলকাতার প্রকাশ্য রাস্তায় বিপ্লবীরা তাকে গুলি করে হত্যা করে এবং তাদের কেউ ধরা পড়েনি। এদিকে ক্ষুদিরাম রেল লাইনের পাশ দিয়ে 24 মাইল পথ দৌড়ে যায় সারা রাত ধরে। তারপর পৌঁছায় ওয়েটি স্টেশনে। সাংঘাতিক পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত কিশোর তখন ভাবল তার সব বিপদ কেটে গেছে। ট্রেন আসতে তখনও দেরি আছে। স্টেশনের কাছেই বাজারে সে গেল খাবারের সন্ধানে। তখন সকাল 8টা। তার খালি পা, চুলুস্কো খুস্কো, উদ্ভ্রান্ত চেহারা সহজে দৃষ্টি আকর্ষণ করল পুলিশের। এক গ্লাস জল নিয়ে সে সবেমাত্র চুমুক দিতে যাচ্ছে, সেই সময় ধরা পড়ে গেল। কোটের পকেট থেকে সে রিভলভার টেনে বার করবার চেষ্টা করেছিল, কিন্তু একসঙ্গে 3-4 জন জড়িয়ে ধরে তাকে। ক্ষুদিরামের মুখে তখন ফুটে উঠল অদ্ভুত ধরনের হাসি। এরপর থেকে কেউ তার মুখে একটুও ভয়ের চিহ্ন দেখেনি। সে হাসিটুকু অম্লান ছিল। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেবার পর জজ তাকে জিজ্ঞেস করেছিল, দণ্ডাদেশ সে বুঝতে পেরেছে তো? মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে সে আবার হেসেছিল, যেন এতে তার কিছুই যায় আসে না। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মাগো চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 17। 15 বছর বয়সেও সে একবার নিষিদ্ধ ইস্তেহার বিলে করার অপরাধে পুলিশের হাতে ধরা পড়েও তার ছাড়িয়ে পালিয়ে যায়। আদালতে সে বলেছিল তার বোমার আঘাতে 2 জন মহিলার মৃত্যু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু ভারতবাসীর শত্রু কিংসফোর্ডকে সে সজ্ঞানে মারতে গিয়েছিল এবং এ সম্পর্কে তার মনে কোনো গ্লানি নেই। 1908 সনের 11ই আগস্ট ভোর 4টায় ক্ষুদিরামের ফাঁসি হয়। তার ফাঁসির সময়কার বর্ণনা দিয়েছেন তার উকিল উপেন্দ্রনাথ সেন। তিনি লিখেছেন যে ক্ষুদিরামের মুখের ভাব এমন ছিল যে সে ফাঁসিতে যাচ্ছে না, সে তার দুপাশের পুলিশ 2 জনকে ফাঁসিতে চড়াতে নিয়ে যাচ্ছে। এদেশের নবীন যৌবনের প্রতীক হয়ে সে উন্নত মস্তকে উঠে গেল ফাঁসির মঞ্চে। তার মুখ যখন কালো কাপড়ে ঢেকে দেওয়া হয় তখনও সে হাসছিল। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। মুজফ্ফরপুরের ঘটনার পরই পুলিশ বিপ্লবীদের সন্ধানে সারা দেশ তছনছ করে ফেলে। কলকাতার মানিকতলা, মুরারি পুকুর এবং অন্যান্য জায়গা থেকে বোমার মাল মশলা সমেত অনেক কাগজপত্র পুলিশের হাতে পড়ে। সবসুদ্ধ গ্রেফতার হয় 38 জন। এদের মধ্যে ছিলেন বারীন্দ্রনাথ ঘোষ, উল্লাসকর, উপেন্দ্রনাথ প্রভৃতি এবং শ্রী অরবিন্দ। মুজফ্ফরপুরে বোমার আক্রমণে ব্যর্থ হয় বারীন্দ্রনাথ ঘোষ তরুণ দলের নেতা হিসেবে
সিদ্ধান্ত নিলেন যে আদালতে বিচারের সুযোগ নিয়ে তারা সমস্ত দেশবাসীকে তাদের কাজ ও উদ্দেশ্যের কথা জানাবেন। আদালতে বিচারের কাহিনী সমস্ত সংবাদপত্রে ছাপা হবেই। সেই সূত্রে তাদের দেশ উদ্ধার ব্রতের কথা সমস্ত লোকের মধ্যে ছড়িয়ে যাবে। সুতরাং বিচারের সময় তারা নিজেদের নির্দোষ প্রমাণ করার বদলে হাকিমের সামনে ঘন ঘন বান্দে মাতরম ধ্বনি এবং হাসি ঠাট্টা হইহল্লা করতে লাগলেন। এরা তো কেউ মরতে ভয় পায় না। বারীন্দ্রনাথ তার আত্মজীবনীতে এ সম্পর্কে লিখেছিলেন, আমাদিগকে প্রকাশ্যে রাজদ্বারে ঘাতক হস্তে স্বেচ্ছায় যাচিয়া জীবন দিতে না দেখিলে বুঝি এ মরণভীর জাতি মরিতে শিখবে না। কিন্তু দলের একজন সদস্যের সঙ্গে এই নিয়ে মতভেদ হল। নরেন গোসাই দল ছেড়ে রাজসাক্ষী হয়ে দলের সমস্ত গোপন কথা এবং প্রচুর মিথ্যে কথা বলতে লাগল। নরেনের প্রতিটি উক্তি বিপ্লব পন্থার পক্ষে ক্ষতিকর, অতএব নরেনকে আর বাঁচতে দেওয়া যায় না। নরেনকে জেলখানা, আদালত এবং পৃথিবী থেকে সরিয়ে দেবার দায়িত্ব নিলেন কানাই দত্ত এবং সত্যেন বসু। জেলখানার মধ্যে ওরা দুজন কি করে রিভলভার আমদানি করলেন সে এক রহস্য। অনেকে বলেন ওরা বাইরে থেকে কাঁঠালের মধ্যে ভরে রিভলভার এনেছিলেন। নরেন গোসাইকে তখন আলাদাভাবে ইউরোপিয়ান ওয়ার্ডে রাখা হয়েছিল। কানাই আর সত্যেন অসুখের ভান করে ভর্তি হলো হাসপাতালে এবং নরেনের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করল। এমন ভাব দেখালো যে ওরাও রাজসাক্ষী হয়ে শাস্তি এড়াতে চায় এবং এজন্য নরেনের সাহায্য দরকার। একদিন সকাল 7টার সময় তারা দুজনে নরেনের সঙ্গে গোপন কথা বলবার জন্য জেল হাসপাতালের এক ওয়ার্ডে এসেছে। বাইরে পাহারা দিচ্ছে ইউরোপিয়ান রক্ষী হিগিন্স। কোনো কথা না বলেই ওদের একজন গুলি ছুড়ল নরেনের দিকে। গুলি লাগলো নরেনের বাহুতে। সে চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। ছুটে এলো হিগিন্স। কানাই গুলি মেরে তাকে আহত করে ধাওয়া করল নরেনকে। নরেন তখন সিঁড়ি দিয়ে পালাচ্ছে। কানাই আর সত্যেন বাঘের মতো তাড়া করে গেল তাকে। আর একজন ইউরোপিয়ান ওয়ার্ডার এসে বাধা দেওয়া সত্ত্বেও কানাই শেষ গুলিতে নরেনকে খতম করে ফেলে দিল বাগানের পাশে নর্দমায়। বলাই বাহুল্য, কানাই আর সত্যেন দুজনেরই ফাঁসির হুকুম হয়েছিল। অনেকেই বলেছিল ওদের আপিল করতে। কানাই দীপ্ত কণ্ঠে জানিয়েছিল, দের শ্যাল বি নো আপিল। সারা দেশ তখন এই দুই যুবকের পরিণতির কথা ভেবে উদ্বেলিত। কানাইয়ের ওই উক্তি শুনে প্রখ্যাত বৈজ্ঞানিক আচার্য প্রফুল্ল চন্দ্র নিদারুণ শ্রদ্ধের সঙ্গে বলেছিলেন, কানাই শিখে গেল হে, শ্যাল আর উইলের এর ব্যবহার করতে কেউ আর ভুল করবে না। ফাঁসির দিন রাত্রে কানাই এমন ঘুমিয়েছিল যে ভোরবেলা তাকে ঠেলাঠেলি করে জাগাতে হয়। ঘুম থেকে উঠে সে লঘু গলায় বলেছিল, ও আজকেই নাকি, চলো তালা হলে। কানাইয়ের মৃতদেহ নেবার জন্য ভোরবেলাতেই হাজার হাজার মানুষের এক জনতা অপেক্ষা করছিল জেলখানার বাইরে। কানাই খেলোয়াড়ের মতো সাবলীলভাবে ফাঁসির দড়ি গলায় নিয়েছিল এবং শেষবারের মতো বলে গিয়েছিল তার মৃতদেহ নিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠানের দরকার নেই, সে সব বিশ্বাস করে না। এর আগে ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে শিবনাথ শাস্ত্রী এসেছিলেন সত্যেনকে আশীর্বাদ করতে, কারণ সত্যেন ছিল ব্রাহ্ম। শিবনাথ শাস্ত্রী ফিরে আসার পর অনেকে শিবনাথ শাস্ত্রীকে প্রশ্ন করেছিল, আপনি সত্যেনকে আশীর্বাদ করলেন, কানাইকে কেন আশীর্বাদ করলেন না? উত্তরে পণ্ডিত শিবনাথ বলেছিল, সে পিজরবদ্ধ সিংহ, বহু তপস্যা করলে তবে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করতে পারে। কানাইয়ের মৃতদেহ জনতার হাতে তুলে দেবার সময় ইংরেজ কারারক্ষী জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলতে পারো কানাইয়ের মতন তোমাদের দেশে আর কজন ছেলে আছে? কানাইয়ের মৃতদেহ নিয়ে শোভাযাত্রার সময় কলকাতা শহর উত্তাল হয়ে ওঠে। সেই জন্যই জেল কর্তৃপক্ষ ভয় পেয়ে সত্যেনের মৃতদেহ আর জনতার হাতে দেয়নি। ন্যাশনাল ভলান্টিয়ার্সের ক্যাপ্টেন বীর সত্যেন বসুর দেহ গোপনে পুড়িয়ে ফেলা হয় জেলখানার মধ্যে। নরেন গোসাইকে হত্যার অনেকগুলো সুফলের মধ্যে একটি হচ্ছে এই যে ব্রিটিশ সরকার শ্রী অরবিন্দের বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি। সে সময় নেতৃবৃন্দ প্রায় সকলেই মনে করেছিল যে শ্রী অরবিন্দের মতন একজন প্রেরণাদাতার জেলের বাইরে থাকা বিশেষ দরকার,
কারণ তখনই বোঝা হয়ে গিয়েছিল যে অরবিন্দ ঘোষ, যিনি বিলেতে লালিত পালিত, ইংরেজি শিক্ষায় অভ্যস্ত, তিনি যে ভারতে এসে শুধু স্বদেশী মন্ত্র নিয়েছেন তাই নয়, তিনি যে বিপ্লবে প্রেরণা দিচ্ছেন তাও শেষ কথা নয়, তিনি এসবের চেয়েও অনেক বড়। লং আফটার হি ইজ ডেড অ্যান্ড গান he will be looked upon as poet of patriotism, as the prophet of nationalism and the lover of humanity. Long after he is dead and gone, his words will be echoed and re-echoed not only in India but across distant seas and lands. I say that the man is in his position is not only standing before the bar of this court but before the high court of history. এই কথাগুলো শ্রী অরবিন্দর পক্ষের ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, পরবর্তীকালে যিনি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করে দেশবন্ধু হয়েছিলেন, শ্রী অরবিন্দের মামলায় সারা ভারতবর্ষ উদগ্রীব হয়েছিল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন আগুনজ্বালা ভাষায় প্রমাণ করেছিলেন দেশকে ভালোবাসা কোনো অপরাধ নয়। চিত্তরঞ্জন দাসের বাগ্মিতায় এবং নিপুণ যুক্তির জালে দিশেহারা হয়ে ইংরেজ সরকার শ্রী অরবিন্দকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সারা দেশ উল্লাসে ফেটে পড়েছিল, যেন এ জয় শুধু অরবিন্দের নয়, শুধু চিত্তরঞ্জনের নয়, সমস্ত ভারতবাসীর। শ্রী অরবিন্দের মামলার সূত্রেই চিত্তরঞ্জন দাস তার বিলাসী জীবন এবং বিপুল উপার্জন পরিত্যাগ করে সমস্ত সত্তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের কাজে এবং পরবর্তীকালে তিনিই নিজের হাতে গড়ে তোলেন সুভাষচন্দ্র বসুকে। চিত্তরঞ্জনের নিজের ছেলে অকালে মারা যায়, তাই সুভাষকেই তিনি পুত্রবৎ স্নেহে স্বাধীনতার পূজারী হবার মন্ত্র দিয়েছিলেন। ওদিকে উত্তরপ্রদেশে চিত্তরঞ্জনের বন্ধু পণ্ডিত মতিলাল নেহেরু এবং তার ছেলে জওহরলাল নেহেরু এসেছিলেন দেশ সেবায়। মুসলমান সমাজ থেকে এসেছিলেন বিদগ্ধ শ্রেষ্ঠ আবুল কালাম আজাদের মতন মানুষ এবং কিছুকালের জন্য এদের সকলকে নিয়ে সমন্বয় সাধন করেছিলেন গান্ধীজি। এবার শুনুন আরেকটি বাচ্চা ছেলের কথা। এই ছেলেটি সারা ভারতের শত শত বীর বিপ্লবীদের মধ্যে একজন। আজ যাদের কোনো স্মৃতিচিহ্ন আমরা রাখিনি, তাদের সকলের কথা আমরা শোনাতে পারবো না, তবু এই ছেলেটির কথা আমরা এখানে উল্লেখ করছি, কারণ তার ঘটনা একদিক থেকে অনন্য। ছেলেটির নাম চারুচন্দ্র বসু। রোগা পাতলা চেহারা, কতই বা বয়স, 20ও পেরোয়নি। সে কোথায় থাকে, কি করে, কেউ জানে না। কিছুদিন নাকি সে ছাপাখানায় কাজ করেছিল। কাজ করার পক্ষে তার অসুবিধা আছে, তার ডান হাতখানা জন্ম থেকে বিকলাঙ্গ। ডান হাতে তালুও নেই, আঙ্গুলও নেই। ডান হাতে সে কোনো কিছুই ধরতে পারে না, তবু ওই হাতে সে পিস্তল ধরেছিল। আলিপুর ষড়যন্ত্র মামলা থেকেই আশু বিশ্বাস বাংলার একটি ঘৃণিত নাম। আশু বিশ্বাস ছিল সরকারের পাবলিক প্রসিকিউটর। সরকারের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য সে সমস্ত রাজনৈতিক কর্মীদের ছলে বলে কৌশলে কঠিন কঠিন শাস্তি দেবার জন্য মন প্রাণ নিযুক্ত করেছিল। এমনকি মিথ্যে দলিলপত্র সাজাতেও তার দ্বিধা ছিল না। দেশের লোককে শাস্তি দিতে পারলেই তার আনন্দ। এই আশু বিশ্বাসকে পৃথিবী থেকে সরিয়ে দেবার দায়িত্ব চারু নিজেই নিজের ওপর নিয়েছিল। কে তাকে পরামর্শ দিয়েছিল, কে দিয়েছিল পিস্তল, তা কেউ জানে না। 1909-এর 10ই ফেব্রুয়ারি চারু তার পঙ্গু ডান হাতখানায় একটা পিস্তল দড়ি দিয়ে বেঁধে নিল ভালো করে। তারপর গায়ে একখানা চাদর জড়িয়ে আলিপুর কোর্টের প্রাঙ্গণে ঘুরে বেড়াতে লাগল। বিকেল 4:20 সময় আশু বিশ্বাস যেই ম্যাজিস্ট্রেটের ঘর থেকে বেরিয়ে এসেছে, চারু তার গায়ের চাদরখানা খুলে ফেলে ডান হাত সামনে বাড়িয়ে বাম হাত দিয়ে পিস্তলের ট্রিগার টিপল। আশু বিশ্বাস বাপরে মারে বলে চিৎকার করে ছুটছে। চারু তাকে দৌড়ে তাড়া করে পিঠের সঙ্গে পিস্তলের নল ঠেকিয়ে আবার চালালো গুলি। আশু বিশ্বাস লাট্টুর মতো ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে মরে গেল। পুলিশ প্রহরীরা সেখানেই তাকে ধরে ফেলে। তারপর নির্মম ভয়ঙ্কর অত্যাচারেও চারু মুখ খোলেনি, কারুর নাম বলেনি, পুলিশকে কোনো সূত্রপাত পাওয়ার সুযোগ দেয়নি। ম্যাজিস্ট্রেটকে সে বলেছিল
কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, কোনো বিচারেরও দরকার নেই। আমাকে কাল কিংবা সম্ভব হলে আজই ফাঁসি দিন। দেশের শত্রু আশু বিশ্বাসকে আমি মারব, এটাও যেমন ঠিক করা ছিল, তেমনি ইংরেজের হাতে আমার ফাঁসি হবে, এটাও ঠিক করা আছে। ফাঁসি হয়ে গেল চারুর। অনেকে হয়তো আগে তাকে দেখে ভাবত এই বিকলাঙ্গ পঙ্গু ছেলেটার জীবনে কিছু হবে না, কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে সে জীবন সার্থক করে গেল। মহারাষ্ট্র ও বাংলায় যখন বিস্ফোরণ ও রক্তপাত চলছে, তখন ভারতের অন্যান্য প্রদেশেও জাগ্রত হচ্ছে জনমত। এবার আমরা জাগতে দেখেছি পাঞ্জাবকে। রন্দু ধর্ম, পাঞ্জাবি ও শিখরা 1857 সালের সিপাহী অভ্যুত্থানের সময় অংশগ্রহণ না করে দূরে দূরে ছিল, কিন্তু পরবর্তীকালে দেশের স্বাধীনতার জন্য তারা নেতৃত্ব ও রক্ত দিয়েছে অনেক। এই সময়ে ইংরেজ বিরোধী প্রচারের জন্য লালা লাজপত রায় এবং সর্দার জগৎ সিং এর কাকা সর্দার অজিত সিং নির্বাসন দণ্ড পেয়েছেন। এদের কাছ থেকে প্রেরণা নিয়ে একজন তরুণ পাঞ্জাবি যুবক এলো লন্ডনে। দেশে ফেলে রেখে এলো তার অল্প বয়সী বউ আর একটা বাচ্চা ছেলেকে। যুবকটি লন্ডনে এসে ভর্তি হলো ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য, কিন্তু বুকের মধ্যে তার দেশপ্রেমের আগুন। এই যুবকের নাম মদনলাল ধিংরা। লন্ডনে তখন বীর সাভারকর, শ্যামজি কৃষ্ণবর্মা, লালা হরদয়াল, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রভৃতি দেশপ্রেমিকেরা প্রবাসী ভারতীয় ছাত্রদের সংঘবদ্ধ করবার চেষ্টা করছিলেন। সাভারকর মদনলাল ধিংরাকে একটি গুরুতর কাজের জন্য বেছে নিলেন। ব্রিটিশ সরকারের সেক্রেটারি অফ স্টেট লন্ডনের ভারতীয় ছাত্রদের তদারকি করার জন্য একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটির একজন সদস্য কার্জন ওয়াইলি। এর আসল কাজ ছিল ভারতীয় ছাত্রদের উপর গোয়েন্দাগিরি করা। এই কার্জন ওয়াইলিকে হত্যার করার সিদ্ধান্ত নেওয়া হলো এবং খোদ লন্ডন শহরের উপরেই। মদনলাল প্রথমে উঠে এসেছিল ইস্ট ইন্ডিয়া হোস্টেলে। মদনলাল প্রথমে এসে উঠেছিল ইন্ডিয়া হাউস হোস্টেলে, কিন্তু যাতে সেখানকার সমস্ত ভারতীয় ছাত্রকে পুলিশের হাতে নাজেহাল হতে না হয়, সেজন্য সাভারকর মদনলালকে সরিয়ে আনলেন সেখান থেকে। লর্ডবেরি রোডে মিস রোজ নামে এক মহিলার বাড়িতে পেইং গেস্ট হলো ধিংরা। এই মিস রোজ আবার কার্জন ওয়াইলির সেক্রেটারি। সেই সূত্রে ওয়াইলির সঙ্গেও প্রত্যক্ষ আলাপ পরিচয় হয়ে গেল ধিংরার। তার বাড়িতে সে গল্প সল্প করতেও যায়। এদিকে সে হ্যাটন গার্ডেন পোস্ট অফিস থেকে পিস্তলের লাইসেন্স করে নিয়েছে। পিস্তল নিয়ে গোপনে রেওয়াজ করল 3 মাস। এবার সে প্রস্তুত। কার্জন ওয়াইলির বাড়িতে গিয়ে একবার তার মনে হলো গলা টিপে ওকে মেরে ফেলবে, কিন্তু সাভারকরের নির্দেশ ছিল ওকে মারতে হবে প্রকাশ্য জনসভায়, যাতে ভারতীয় স্বাধীনতার আওয়াজ লন্ডন পর্যন্ত পৌঁছে যায়। 1909 সালের 1 জুলাই ইম্পেরিয়াল ইনস্টিটিউটে এক সভায় আসবে কার্জন ওয়াইলি। সেদিন সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়ল মদনলাল ধিংরা। তার সঙ্গে সাভারকরের দেওয়া একটি ব্রাউনিং পিস্তল, নিজের আর একটা পিস্তল। তবু এর পরেও রজার্স অ্যান্ড সন্স কোম্পানি থেকে সে কিনে নিল 12 ইঞ্চি একখানা ছড়া। তরুণ যুবা মদনলাল ধিংরা, তার অঙ্গে নিখুঁত সাহেবী পোশাক, খুবই শৌখিন সুপুরুষ সে। ক্লাবে সে কায়দার সঙ্গে নাচতে জানে, তার ভারতীয় বন্ধুরা তাকে বিদ্রূপ করত এই জন্যে। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 2। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।